আমার নাম মায়া। আজ থেকে প্রায় ১ বছর আগে আমার বিয়ে হয়েছিল রুহানের সাথে। আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ, যেমনটা সাধারণত বোঝায়। রুহান একটি বেসরকারি কোম্পানিতে ভালো বেতনে চাকরি করে। আমাদের বিয়ে ভালোবাসার বিয়ে। তবে বিয়ের আগে থেকেই আমি জানতাম আমাদের পরিবারে আমি আর রুহান ছাড়াও আরেকজন সদস্য আছেন, আমার শ্বশুর আব্বা জানাব আনোয়ার সাহেব। রুহানের মা তার ছোটবেলায় একটি কঠিন রোগে মারা গিয়েছিলেন। তারপর থেকে শ্বশুরাব্বা একাই রুহানকে মানুষ করেছেন। বিয়ের পর নতুন বাড়িতে এসে আমার সবকিছু বেশ ভালো লাগছিল। রুহান আমার প্রতি খুব যত্নশীল ছিল। আমার কোনো কিছুর প্রয়োজন হলেই আমাকে বলতে হতো না, সে নিজেই সব ব্যবস্থা করে দিত। তার এই ভালোবাসায় আমি মুগ্ধ ছিলাম। তবে মাঝে মধ্যে রুহান এমন কিছু কথা বলতো যা আমার মনে একটু অস্বস্তি তৈরি করত। সে প্রায়ই বলতো, জানো মায়া, আমার আরও কয়েক বছর পরে বিয়ে করার ইচ্ছা ছিল, কিন্তু বাবার জন্য আমাকে তাড়াতাড়ি বিয়ের সিদ্ধান্ত নিতে হয়েছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করতাম, বাবার জন্য মানে? ঠিক বুঝলাম না। রুহান আমাকে বলতো, মা তো অনেক আগেই চলে গেছেন, তারপর থেকে বাবা খুব একা হয়ে গেছেন। আমি অফিসে গেলে তিনি সারা দিন বাড়িতে একা থাকেন। তার সাথে কথা বলার কেউ নেই। ঠিকমতো খাওয়া দাওয়া করেন কিনা, ওষুধ সময় মতো নেন কিনা, এসব দেখারও কেউ থাকে না। তাই আমি তোমাকে তাড়াতাড়ি বিয়ে করে ঘরে এনেছি, যাতে তুমি বাবার যত্ন নিতে পারো, তার সঙ্গী দিতে পারো। আমি না থাকলে তুমি তার খেয়াল রাখবে। এই কথাগুলো শুনে আমার মনে মিশ্র অনুভূতি হতো। একদিকে ভালো লাগতো যে রুহান তার বাবাকে এতটা ভালোবাসে, তার প্রতি এত দায়িত্বশীল। কিন্তু অন্যদিকে মনে একটা খটকা লাগতো, রুহান কি আমাকে শুধু তার বাবার দেখাশোনার জন্যই বিয়ে করেছে? আমার প্রতি তার ভালোবাসা কি তাহলে দ্বিতীয় স্থানে? তবে পরক্ষণেই ভাবতাম, যে মানুষ তার বাবাকে এতটা ভালোবাসতে পারে, সে তার স্ত্রীকেও নিশ্চয়ই অনেক ভালোবাসবে। এই ভেবে আমি নিজেকে সান্ত্বনা দিতাম। আমার শ্বশুর আব্বার বয়সের ভারে শরীরটা কিছুটা নুয়ে পড়লেও তার চেহারায় একটা ব্যক্তিত্বের ছাপ ছিল। প্রথম প্রথম তিনি আমার সাথে খুব কম কথা বলতেন। আমি তার ঘরে খাবার বা ওষুধ নিয়ে গেলে তিনি শুধু মাথা নেড়ে সম্মতি জানাতেন। আমি ভাবতাম, নতুন পরিবেশে নতুন মানুষের সাথে মানিয়ে নিতে তার হয়তো একটু সময় লাগছে। কিন্তু দিন যত যেতে লাগলো, আমি একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলাম। শ্বশুরাব্বা প্রায়ই আমার দিকে চিন্তিত দৃষ্টিতে তাকিয়ে থাকতেন। আমি রান্নাঘরে কাজ করার সময় তিনি বারান্দায় বসে আমার দিকে তাকিয়ে থাকতেন। তার সেই চাহনিতে এক ধরনের বিষণ্ণতা ছিল, যা আমি ঠিক বুঝতে পারতাম না। বিষয়টি আমার মনে এক ধরনের দ্বিধা তৈরি করত। প্রথমে আমি এই বিষয়টাকে তেমন গুরুত্ব দিইনি। ভেবেছিলাম হয়তো বয়সের কারণে তিনি এমন করছেন, হয়তো তার মৃত স্ত্রীর সাথে আমার কোনো মিল খুঁজে পাচ্ছেন, বা হয়তো তিনি কিছু বলতে চান কিন্তু সংকোচ করছেন। একদিন আমি আর সহ্য করতে না পেরে তাকে সরাসরি জিজ্ঞেস করলাম। দুপুরে খাবার পর তিনি বারান্দায় বসেছিলেন। আমি তার জন্য 1 কাপ চা নিয়ে গিয়ে বললাম, বাবা, আপনি কি কিছু বলতে চান? আমি লক্ষ্য করেছি আপনি প্রায়ই আমার দিকে এভাবে তাকিয়ে থাকেন। আমার কি কোনো ভুল হচ্ছে? আমার কথা শুনে তিনি যেন একটু চমকে উঠলেন। তার মুখে মুহূর্তের জন্য একটা অদ্ভুত অভিব্যক্তি খেলে গেল, যা আমি ঠিক বুঝতে পারলাম না। তারপর নিজেকে সামলে নিয়ে তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, মা কিছু না, তুমি মনে করো না, আমি এমনিই দেখছিলাম। তার উত্তর আমার কাছে সন্তোষজনক মনে হলো না। মনে হলো তিনি কিছু লুকাচ্ছেন। সেই দিন থেকে আমার মনের অস্বস্তি আরও বেড়ে গেল। আমার মনে হতে লাগলো এই শান্ত, সহজ সরল মানুষটার পিছনে কোনো রহস্য লুকিয়ে আছে। শ্বশুর আব্বার এই অদ্ভুত চাহনি আমি মন থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করলেও পারছিলাম না। বিশেষ করে রুহান যখন বাড়িতে থাকতো না, তখনই কথা বলতে চাইতো। রুহান অফিসে চলে গেলে তিনি প্রায় ছোটোখাটো নানা প্রয়োজনে আমাকে ডাকতেন। আমি একটা প্যাটার্ন লক্ষ্য করলাম। রুহান যতক্ষণ বাড়িতে থাকতো, শ্বশুর আব্বা একেবারে চুপচাপ থাকতেন। নিজের ঘরে বই পড়তেন বা জায়নামাজে বসে তসবিহ পড়তেন। আমাকে ডাকতেনই না। কিন্তু রুহান অফিসের জন্য বাড়ি থেকে বেরিয়ে গেলেই তিনি কোনো না কোনো অজুহাতে আমাকে ডাকতেন। বৌমা, ও বৌমা,
একটু শোনে যাও তো। আমি রান্নাঘর থেকে উত্তর দিতাম, আসছি বাবা। তার ঘরে গিয়ে দেখতাম তিনি বিছানায় বসে আছেন। হয়তো বলতেন, দেখো তো মা, আমার চশমাটা খুঁজে পাচ্ছি না। অথচ চশমাটা তার বালিশের পাশেই রাখা থাকতো। আমি চশমাটা হাতে তুলে দিলে তিনি একটা হাসি দিয়ে বলতেন, ওহ, এইখানেই ছিল, আমার চোখে পড়েনি। আরেকদিন হয়তো ডাকতেন, মা, আমাকে এক গ্লাস পানি দিয়ে যাবে। আমি পানি নিয়ে গেলে দেখতাম তার বিছানার পাশের টেবিলে জগ ভর্তি পানি রাখা আছে। আমি কিছুটা অবাক হয়ে তাকালে তিনি বলতেন, আসলে জগটা একটু ভারী মনে হচ্ছিল, তাই তোমাকে ডাকলাম। এগুলো ছোটখাটো ঘটনা ছিল, কিন্তু বারবার ঘটনা ঘটতে থাকায় আমার মনে সন্দেহ জাগতে শুরু করল। কেন তিনি শুধু রুহান বাড়ি থেকে বেরিয়ে গেলেই এমন করেন? রুহানির সামনে কেন তিনি এত স্বাভাবিক থাকেন? এই প্রশ্নগুলো আমার মাথায় ঘুরতে লাগল। আমি বুঝতে পারছিলাম না এটা কি বয়সের কারণে নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে। একদিন দুপুরের ঘটনা, রুহান অফিসে, আমি ঘর পরিষ্কার করছিলাম। হঠাৎ শ্বশুর আব্বা তার ঘর থেকে আমাকে ডাকলেন। আমি তার ঘরে ঢুকতেই তিনি বললেন, বসো মা, তোমার সাথে একটু কথা বলতে চাই। তার গলার স্বরটা অন্য দিনের চেয়ে কিছুটা ভিন্ন লাগল। আমি একটু সংকোচ নিয়ে তার বিছানার পাশে রাখা চেয়ারে বসলাম। তিনি কিছুক্ষণ চুপ করে আমার দিকে তাকিয়ে রইলেন। তার সেই বিষণ্ণ চাহনি আমার কাছে কিছুটা অস্বাভাবিক মনে হতো। তিনি হঠাৎ বললেন, তুমি এই বাড়িতে আসার পর থেকে বাড়িটা যেন একটু জীবন্ত হয়ে উঠেছে মা। তোমার শাশুড়ি মারা যাওয়ার পর থেকে এই বাড়িটা খুব নিস্তব্ধ হয়ে গিয়েছিল। রুহান তো সারাদিন বাইরে থাকে, আমি একা একাই ঘরের মধ্যে কাটিয়ে দিতাম। তার কথা শুনে আমার মনে মায়া হলো। আমি নরম গলায় বললাম, বাবা, আপনি আমাকে নিজের মেয়ের মতো ভাবতে পারেন। কিছু লাগলে বা কথা বলতে ইচ্ছা করলে আমাকে ডাকবেন। আমার কথা শুনে তিনি একটা শান্ত হাসি দিলেন। বললেন, আমি জানি মা, তুমি খুব ভালো মেয়ে। এরপর তিনি যা বললেন তাতে আমি অবাক হলাম। তিনি বললেন, মা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি? আমি বললাম, জি বাবা, বলুন। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আমি আর তোমার শাশুড়ির বিয়ের গল্পটা কি তোমাকে শোনাবো? এই প্রশ্নের জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমার মনে হলো, কেন তিনি আমার সাথে এমন ব্যক্তিগত গল্প শেয়ার করতে চান। আমি একটু অস্বস্তি নিয়ে বললাম, বাবা, আজ একটু কাজ আছে, রান্নাঘরে অনেক কিছু করতে হবে। রুহান ফেরার আগে রান্না শেষ করতে হবে। অন্যদিন শুনবো আপনার গল্প। এই বলে আমি উঠে দাঁড়ালাম। ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি বললেন, আর একটু বসো মা। আমি তার কথায় কান্না দিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে এলাম। রান্নাঘরে এসে আমার মনটা অস্থির হয়ে উঠল। কেন তিনি এমন করছেন? তার উদ্দেশ্য কি? আমার মনে একটা অজানা আশঙ্কা জাগল। সেদিনের পর থেকে আমি শ্বশুরাব্বাকে যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করলাম। প্রয়োজন ছাড়া তার ঘরে যেতাম না। রুহান বাড়িতে না থাকলে আমি আমার ঘরের দরজা বন্ধ করে রাখতাম। কিন্তু তিনি কোনো না কোনো অজুহাতে আমাকে ডাকতেনই। কখনো বলতেন তার বুকে একটু ব্যথা করছে, কখনো বলতেন মাথা ঘুরছে। আমি গেলে দেখতাম তিনি সুস্থভাবে বসে আছেন। এই ঘটনাগুলো আমার মনে একটা মানসিক চাপ তৈরি করছিল। আমি রুহানকে কিছু বলতে পারছিলাম না। কিভাবে বলবো সে তার বাবাকে খুব শ্রদ্ধা করে? আমি যদি কিছু বলি সে হয়তো আমার কথা বিশ্বাসই করবে না। হয়তো ভাববে আমি তার বাবার যত্ন করতে চাই না বলে অজুহাত দিচ্ছি। আমাদের সংসারে অশান্তি আসবে, এই ভয়ে আমি চুপ করে সব সহ্য করছিলাম। একদিন রুহান অফিস থেকে ফিরে আমাকে চিন্তিত দেখে জিজ্ঞেস করল, কি হয়েছে, তোমাকে এত চিন্তিত লাগছে কেন? আমি বললাম, অফিসে একটা জরুরি কাজে আমাকে 3 দিনের জন্য ঢাকার বাইরে যেতে হবে। কাল সকালেই রওনা দিতে হবে। তার কথা শুনে আমার বুকটা কেঁপে উঠল। 3 দিন আমাকে শ্বশুর আব্বার সাথে একা থাকতে হবে, ভাবতেই আমার ভয় হচ্ছিল। আমি বললাম, আমাকে আমার বাবার বাড়ি রেখে যাবে? অনেকদিন যাইনি। রুহান অবাক হয়ে বলল, হঠাৎ বাবার বাড়ি কেন? এখানে কি কোনো সমস্যা? আমি বললাম, না, কোনো সমস্যা নয়, মা কয়েকদিন ধরে ফোন করে যেতে বলছিলেন, তাই ভাবলাম। রুহান আমার কথায় রাজি হলো না। সে বলল, প্লিজ মায়া, এবারটা ম্যানেজ করে নাও। বাবা একা থাকতে পারবেন না, তার শরীরও ভালো নয়। আমি ফিরে এসে তোমাকে বাবার বাড়ি নিয়ে যাব, কথা দিচ্ছি। তুমি বাবার একটু খেয়াল রেখো। স্বামীর কথার ওপর আর কিছু বলতে পারলাম না। অনিচ্ছা থাকলেও রাজি হতে হলো।
সারা রাত আমার ঘুম হলো না। পরদিন সকালে রুহান চলে যাওয়ার পর আমার মনে হলো আমি যেন এক অজানা ভয়ের মধ্যে পড়ে গেছি। দুপুর পর্যন্ত তেমন কিছু ঘটেনি। শ্বশুরাব্বা তার ঘরেই ছিলেন। আমি দুপুরের খাবার তৈরি করে তাকে দিয়ে এলাম। তিনি চুপচাপ খেয়ে নিলেন। আমি একটু স্বস্তি পেলাম। ভাবলাম হয়তো আমার ভয়টা অমূলক। আমার স্বস্তি বেশিক্ষণ টেকেনি। বিকেলে আমি বারান্দায় বসে কাপড় ভাঁজ করছিলাম। হঠাৎ শ্বশুরাব্বান ঘর থেকে একটা অস্থির শব্দ শুনতে পেলাম। আমি দ্রুত তার ঘরে গেলাম। দেখলাম তিনি কপাল চেপে ধরে বিছানায় শুয়ে অস্থিরভাবে নড়াচড়া করছেন। আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম, বাবা, কি হয়েছে? শরীর খারাপ লাগছে? তিনি চোখ না খুলে কাতর গলায় বলেন, বৌমা, আমার খুব জ্বর এসেছে। শরীরটা কাঁপছে, মাথায় প্রচণ্ড ব্যথা, মনে হচ্ছে খুব অসুস্থ হয়ে পড়েছি। তার অবস্থা দেখে আমি ভয় পেয়ে গেলাম। কি করব বুঝতে পারছিলাম না। রুহানকে ফোন দেওয়ার কথা ভাবলাম। আমি বললাম, আমি রুহানকে ফোন দিচ্ছি, আপনাকে ডাক্তারের কাছে নিতে হবে। আমার কথা শুনে তিনি চোখ খুললেন। তার মুখে যন্ত্রণার বদলে একটা বিষণ্ণ ভাব ফুটে উঠল। দুর্বল গলায় বললেন, না বৌমা, রুহানকে ফোন করার দরকার নেই, আমি ঠিক হয়ে যাব। ও কাজে ব্যস্ত, বিরক্ত করা ঠিক হবে না। আমার তেমন কিছু হয়নি, সামান্য জ্বর। তিনি চোখ না খুলে বললেন, বৌমা, একটু বসো, আমার খুব ভয় করছে, তোমার সাথে একটু কথা বলতে চাই। তার কথায় আমি অস্বস্তি বোধ করলাম। আমি আর সেখানে থাকতে না পেরে বললাম, বাবা, আমার রান্নাঘরে কাজ আছে। এই বলে আমি দ্রুত ঘর থেকে বেরিয়ে এলাম। নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। আমার মনের ভেতর একটা অজানা ভয় কাজ করছিল। তিনি কেন এমন করছেন? তার আচরণের উদ্দেশ্য কি? রুহান ফিরে আসার আগের দুটো দিন আমার কাছে অনন্তকাল মনে হলো। আমি সারাক্ষণ ভয়ে ভয়ে থাকতাম। শ্বশুরাব্বার ঘরের দিকে যেতে আমার অস্বস্তি হতো। তিনি আর অসুস্থতার ভান করেননি, কিন্তু তার অদ্ভুত চাহনি আর রুহান না থাকলে ছোটখাটো অনুরোধ করা বন্ধ হয়নি। আমি মনে মনে ঠিক করলাম, রুহান ফিরলেই তাকে সব খুলে বলবো। এই মানসিক চাপ আর সহ্য করা সম্ভব নয়। যদি রুহান আমার কথা না বিশ্বাস করে, তাহলে আমি বাবার বাড়ি চলে যাব। এমন পরিবেশে থাকা আমার পক্ষে অসম্ভব। 3 দিন পর রুহান ফিরল। তাকে দেখে আমি যেন প্রাণ ফিরে পেলাম। রুহান আমার জন্য কিছু উপহার এনেছিল। সে ফ্রেশ হতে বাথরুমে গেলে আমি বেডরুমে বসে ভাবতে লাগলাম, কিভাবে কথাটা শুরু করব, কিভাবে বললে রুহান আমার কথা বুঝবে। রুহান বাথরুম থেকে বেরিয়ে আমার পাশে বসলো। আমার মুখ দেখে বলল, মায়া, কি হয়েছে? তোমাকে এত চিন্তিত লাগছে কেন? বাবার শরীর ঠিক ছিল তো? আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। তার বুকে মাথা রেখে কাঁদতে শুরু করলাম। রুহান আমাকে বলল, কি হয়েছে? কাঁদছো কেন? বাবা কিছু বলেছেন? কান্না জড়িত গলায় আমি বললাম, আমি আর এখানে থাকতে পারবো না রুহান, আমাকে আমার বাবার বাড়ি নিয়ে চলো। রুহান অবাক হয়ে বলল, মানে কি বলছো? কি হয়েছে? খুলে বলো। তখন আমি গত কয়েক মাসের সব ঘটনা, শ্বশুর আব্বার অদ্ভুত আচরণ, তার অসুস্থতার ভান, সব রুহানকে বললাম। আমি ভেবেছিলাম রুহান হয়তো রেগে যাবে বা আমাকে ভুল বুঝবে, কিন্তু রুহান চুপ করে রইল। তার মুখে কোনো ভাবান্তর নেই। সে শান্তভাবে আমার কথা শুনল। তার এই নীরবতা আমার ভয় আরও বাড়িয়ে দিল। সব বলা শেষ হলে আমি তার দিকে তাকালাম। সে অন্যদিকে তাকিয়েছিল। কিছুক্ষণ পর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মায়া, বাবার বয়স হয়েছে। হয়তো একাকিত্বের কারণে তিনি এমন আচরণ করছেন যা তোমার কাছে অস্বাভাবিক লাগছে। তুমি হয়তো বিষয়টাকে একটু বেশি ভেবে ফেলছ। রুহানের কথা শুনে আমি হতাশ হয়ে পড়লাম। আমি যাকে বিশ্বাস করে সব খুলে বলেছিলাম, সে আমার কথা বুঝল না। আমি উত্তেজিত হয়ে বললাম, বেশি ভাবছি? রুহান, তুমি বুঝতে পারছো না, উনি অসুস্থতার ভান করছিলেন। তুমি বাড়িতে না থাকলে উনি নানা অজুহাতে আমাকে ডাকেন। এর কি ব্যাখ্যা দেবে? রুহান আমাকে শান্ত করার চেষ্টা করে বলল, আমি বলছি না তুমি মিথ্যে বলছো। হয়তো তিনি চান তুমি তার একটু বেশি খেয়াল রাখো। বয়স্ক মানুষরা অনেক সময় বাচ্চাদের মতো হয়ে যায় মায়া, তাদের একটু মানিয়ে চলতে হয়। আমি হতাশ হয়ে বললাম, তার মানে তুমি আমার কথা বিশ্বাস করছো না? রুহান ক্লান্ত গলায় বলল, বিশ্বাস অবিশ্বাসের কথা না। তিনি আমার বাবা। মা মারা যাওয়ার পর অনেক কষ্ট করে তিনি আমাকে মানুষ করেছেন। আমি তার বিরুদ্ধে কিছু শুনতে পারবো না। প্লিজ, এই বিষয়টা এখানেই থাক, আমি বাবার সাথে কথা বলবো।
রুহানের কথায় আমি বুঝলাম সে তার বাবাকে অন্ধের মতো ভরসা করে। আমার কথা তার মনে কোনো প্রভাব ফেলেনি। আমার অভিযোগগুলো সে বয়স বা একাকিত্বের দোষ বলে উড়িয়ে দিল। আমার ভীষণ একা লাগতে শুরু করলো। এই বাড়িতে আমার পক্ষে কথা বলার কেউ নেই। আমি বুঝলাম এই সমস্যার মোকাবিলা আমাকে একাই করতে হবে। রুহানের সাথে কথার পর আমি আরও একা হয়ে গেলাম। হয়তো সে তার বাবাকে কিছু বলেছিল, কারণ কয়েকদিন শ্বশুরাব্বা আমাকে তেমন বিরক্ত করেননি। রুহান অফিসে গেলে আমি ঘরে দরজা জানালা বন্ধ করে দিতাম। মনে হতো এই বুঝে তিনি আমাকে ডাকবেন, কোনো নতুন অজুহাত তৈরি করবেন। আমার খাওয়া দাওয়া, ঘুম সবকিছু অনিয়মিত হয়ে গেল। আমার স্বাস্থ্যও খারাপ হতে শুরু করল। একদিন বিকেলে আমি রান্নাঘরে কাজ করছিলাম। রুহান জানিয়েছিল সেদিন তার ফিরতে একটু দেরি হবে। হঠাৎ রান্নাঘরের দরজায় শ্বশুর আব্বাকে দাঁড়াতে দেখে আমি চমকে উঠলাম। তিনি সাধারণত রান্নাঘরে আসতেন না। আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম, কিছু লাগবে বাবা? তিনি দরজায় দাঁড়িয়ে বললেন, না মা, কিছু লাগবে না, এমনি এলাম। তুমি কি রান্না করছো? আমি বললাম, রুহানের পছন্দের মুরগির মাংস রান্না করছি। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমার শাশুড়িও মুরগির মাংস খুব ভালো রান্না করত। তার হাতের রান্নার স্বাদ এখনো মনে আছে। আমি চুপ করে রইলাম। তিনি আগেও শাশুড়ির প্রসঙ্গ তুলেছেন। প্রথমে আমার মায়া হলেও এখন এসব কথা আমার কাছে অসহ্য মনে হতো তিনি আমাকে মানসিকভাবে অস্থির করার চেষ্টা করছেন। তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, জানো বৌমা, তোমার শাশুড়ি বেঁচে থাকতে এই বাড়ি সবসময় আনন্দে ভরা থাকত। আত্মীয় স্বজনের আনাগোনা ছিল। এখন বাড়িটা যেন নিস্তব্ধ। আমি কোনো উত্তর না দিয়ে কাজে মন দেওয়ার ভান করলাম। তিনি আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কি সব বলতে বলতে নিজের ঘরে চলে গেলেন। সেদিন রাতে খাওয়ার টেবিলে রুহান আমার মুখ দেখে বলল, কি হয়েছে মায়া, শরীর খারাপ নাকি? আমি বললাম, না, এমনি ভালো লাগছে না। শ্বশুর আব্বা আমাদের সাথে খাচ্ছিলেন। হঠাৎ বললেন, বৌমার হয়তো একা একা ভালো লাগে না, সারাদিন তো একাই থাকে। তুমি ওকে বাবার বাড়ি থেকে কয়েকদিনের জন্য ঘুরিয়ে আনো, মনটা ভালো হয়ে যাবে। তার কথা শুনে আমি অবাক হলাম। যিনি আমাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে চান না, তিনি নিজে থেকে আমাকে বাবার বাড়ি পাঠাতে চাইছেন। আমার মনে সন্দেহ জাগল। রুহানও অবাক হয়ে বলল, হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম। মায়ার একটা চেঞ্জ দরকার। আমি মনে মনে ভাবলাম, এই সুযোগে কয়েকদিনের জন্য অন্তত এই পরিবেশ থেকে মুক্তি পাব। আমি বললাম, ঠিক আছে, আমি কালই যাব। কিন্তু রাতে ঘুমানোর আগে রুহান বলল, মায়া, বাবা বলছিলেন তিনি আমাদের সাথে তোমার বাবার বাড়ি যেতে চান। অনেকদিন ওদিকে যাননি, তোমার বাবা মায়ের সাথে দেখাও হবে। তার কথা শুনে আমার হতাশা ফিরে এলো। শ্বশুর আব্বা আমার পিছু ছাড়ছেন না। বাবার বাড়ি গিয়েও আমি শান্তি পাবো না। আমি বললাম, না রুহান, বাবাকে নেওয়ার দরকার নেই, বয়স্ক মানুষ, এত জার্নিতে কষ্ট হবে। রুহান বলল, না, বাবা নিজেই যেতে চেয়েছেন, কোনো অসুবিধা হবে না, সবাই একসাথে গেলে ভালো লাগবে। আমি বুঝলাম আর কিছু বলার নেই। শ্বশুর আব্বা একটা নতুন পরিকল্পনা করেছেন। তিনি আমার বাবার বাড়ি গিয়ে আমার পরিবারের কাছে ভালো সাজার চেষ্টা করবেন, আর আমার ওপর তার নজর রাখবেন। পরদিন সকালে আমরা তিনজন আমার বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। পুরো পথ শ্বশুর আব্বা একেবারে চুপচাপ ছিলেন। তিনি জানলার দিকে তাকিয়ে কি যেন ভাবছিলেন। তার এই নীরবতা আমার কাছে ভয়ঙ্কর মনে হচ্ছিল। আমার মনে হচ্ছিল যেন কোনো অদ্ভুত ঘটনার আগে এক ধরনের নীরবতা নেমে এসেছে। বাবার বাড়ি পৌঁছে মা বাবা আমাদের দেখে খুব খুশি হলেন। বিশেষ করে শ্বশুর আব্বাকে দেখে তারা যত্নার্থী শুরু করলেন। বাবা বারবার বলছিলেন, বেয়াই সাহেব, আপনি নিজে এসেছেন, আমাদের কি যে ভালো লাগছে। শ্বশুর আব্বা মুখে একটা বিনয়ী হাসি রেখে আমার বাবা মায়ের সাথে এত সুন্দরভাবে কথা বলছিলেন যে আমি অবাক হয়ে গেলাম। এই মানুষটাকে আমি আমার বাড়িতে সম্পূর্ণ ভিন্ন রূপে দেখেছি। তিনি আমার বাবা মায়ের সামনে নিজেকে একজন ভালো, দয়ালু এবং আদর্শ শ্বশুর হিসেবে তুলে ধরার জন্য যেন সব রকম চেষ্টা করছিলেন। আমি সুযোগ বুঝে মাকে একা ডেকে নিয়ে গেলাম। ভাবলাম, মাকে অন্তত কিছু খুলে বলি। কিন্তু আমি কিছু বলার আগেই মা বলতে শুরু করলেন, মায়া, তুই কি ভাগ্যবতী, এমন শ্বশুর পেয়েছিস। দেখ, মানুষটা কত ভালো। রুহানের মা নেই, তবু তিনি একাই তাকে কত সুন্দরভাবে মানুষ করেছেন। তোর প্রতিও কত যত্নশীল। শুনলাম তুই অসুস্থ ছিলি, তাই নিজে তোকে নিয়ে এসেছেন। তার কথা শুনে আমার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমি বুঝলাম মা ইতিমধ্যে শ্বশুর আব্বার কথায় পুরোপুরি বিশ্বাস করে ফেলেছেন। এখন যদি আমি কিছু বলি
মা হয়তো বিশ্বাসই করবেন না, উল্টে আমাকে বকবেন। আমি হতাশ হয়ে চুপ করে গেলাম। দুপুরে খাওয়ার পর সবাই বিশ্রাম নিচ্ছিল, আমি আমাদের ঘরে একা বসেছিলাম। রুহান বাবার সাথে বাইরে কোথাও গিয়েছিল। হঠাৎ ঘরের দরজায় টোকা পড়ল। দরজা খুলে দেখি শ্বশুর আব্বা দাঁড়িয়ে আছেন। আমার মনটা অস্থির হয়ে উঠল। তিনি ঘরে ঢুকে বললেন, তুমি একা বসে আছো? তাই এলাম। আমি সরে দাঁড়িয়ে তাকে বসার জায়গা করে দিলাম। তিনি খাটে বসে আমার দিকে তাকালেন, তারপর বললেন, তোমার মা বাবা খুব ভালো মানুষ। আমি শুধু মাথা নাড়লাম। তিনি আবার বললেন, তোমার মাকে দেখে আমার তোমার শাশুড়ির কথা মনে পড়ল। একই রকম মায়াবী মুখ, একই রকম যত্নশীল ভঙ্গি। আবার শাশুড়ির প্রসঙ্গ। আমি বিরক্ত বোধ করলাম। বললাম, বাবা, আমার একটু ঘুম পাচ্ছে, আমি বিশ্রাম নেব। তিনি আমার কথায় কান্না দিয়ে বলতে থাকলেন, তোমার শাশুড়ি যখন মারা গেলেন আমি একেবারে একা হয়ে গিয়েছিলাম। রুহান তখন ছোট, ওকে বুকে নিয়ে কত রাত না ঘুমিয়ে কাটিয়েছি। আমার জীবনটা অন্ধকার হয়ে গিয়েছিল। মাঝে মাঝে মনে হতো আমিও ওর মায়ের কাছে চলে যাই, কিন্তু রুহানের জন্য থেকে গেলাম। কথা বলতে বলতে তার গলা ধরে এলো, তার চোখে পানি দেখলাম। মুহূর্তের জন্য আমার মন নরম হয়ে গেল। মনে হলো হয়তো তিনি সত্যিই একা, হয়তো একাকিত্ব তাকে এমন করেছে। কিন্তু পরক্ষণে আমার সেই রাতের কথা মনে পড়ল, যেদিন তিনি অসুস্থতার ভান করে আমার কাছে এসেছিলেন। আমার মন আবার কঠিন হয়ে গেল। এটাও হয়তো তার একটা চাল, আমার সহানুভূতি পাওয়ার চেষ্টা। আমি চুপ করে রইলাম। তিনি কিছুক্ষণ পর উঠে দাঁড়িয়ে বললেন, আচ্ছা, তুমি বিশ্রাম নাও, আমি যাই। তিনি চলে যাবার পর আমি দরজা বন্ধ করলাম। আমার মাথা কাজ করছিল না। এই মানুষটাকে সত্যিই একা, নাকি ধূর্ত অভিনেতা? তার আসল রূপ কি আমি বুঝতে পারছিলাম না। আমার নিজের বিচার বুদ্ধির ওপরে বিশ্বাস হারিয়ে যাচ্ছিল। বাবার বাড়ি থেকে ফিরে আসার পর শ্বশুর আব্বার আচরণে তেমন পরিবর্তন হলো না। তিনি যেন আরও বেশি করে আমার সাথে কথা বলার সুযোগ খুঁজছেন। রুহান বাড়িতে না থাকলে তিনি আমার ঘরের দরজার সামনে এসে অপ্রাসঙ্গিক কথা বলতেন। তার প্রতিটি কথা, চাহনি আমার কাছে অসহ্য লাগত। আমার সহ্যের সীমা ভেঙে যাচ্ছিল। আমি ঠিক করলাম, এভাবে আর চলবে না। আমাকে একটা চূড়ান্ত পদক্ষেপ নিতে হবে। একদিন দুপুরে রুহান অফিসে, আমি ঘর গোছাচ্ছিলাম। হঠাৎ শ্বশুর আব্বা আমাকে তার ঘরে ডাকলেন। যেতে ইচ্ছা না করলেও উপায় ছিল না। আমি গভীর নিঃশ্বাস নিয়ে তার ঘরে গেলাম। গিয়ে দেখি তিনি একটা পুরনো অ্যালবাম নিয়ে বসে আছেন। আমাকে দেখে বললেন, এসো মা, বসো। আমি দূরত্ব বজায় রেখে একটা চেয়ারে বসলাম। তিনি অ্যালবামের একটা ছবি আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, দেখো, চিনতে পারো? ছবিটা দেখে বললাম, এটা তো আপনার আর শাশুড়ি মায়ের বিয়ের ছবি। তিনি বিষণ্ণ হাসি দিয়ে বললেন, হ্যাঁ, কি সুন্দর ছিল দিনগুলো। তোমার শাশুড়ি দেখতে ছিল পরীর মতো, তার মনও ছিল তেমন সুন্দর। বিয়ের পরেই বাড়িতে এসে আমার জীবনটা আলো করে দিয়েছিল। আমাদের কখনো ঝগড়া হতো না, সে আমাকে সব সময় আগলে রাখত। এই বলে তিনি আমার দিকে তাকালেন, বললেন, তোমার যত্ন এবং আন্তরিকতা দেখলে মাঝে মাঝে মনে হয় বাড়ির সেই পুরনো দিনগুলো ফিরে এসেছে। তোমার মধ্যে আমি ওর মতোই আন্তরিকতার ছায়া দেখি, মা। আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। আমার গলা রাগী কাঁপছিল। আমি তীব্র গলায় বললাম, থামুন, আর কোনো নাটক নয়। আমি আপনার কথা আর শুনতে চাই না। আমি জানতে চাই আপনার আসল উদ্দেশ্য কি। রুহান বাড়িতে থাকলে আপনি চুপ থাকেন, আর সে বেরিয়ে গেলেই নানা অজুহাতে আমাকে ডাকেন, আমার সাথে গল্প করতে চান। কেন? আমার কথার তীব্রতায় শ্বশুর আব্বা হয়তো ভয় পেয়ে গেলেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি কাঁপা গলায় কিছু বলতে যাচ্ছিলেন। ঠিক তখন ঘরের দরজায় একটা ছায়া পড়ল। আমরা দুজনেই দরজার দিকে তাকালাম। রুহান দাঁড়িয়ে আছে, হাতে অফিসের ব্যাগ। হয়তো আজ তাড়াতাড়ি ফিরেছে। তার চোখে মুখে বিস্ময় আর অবিশ্বাস। সে সব কথা শুনে ফেলেছে। রুহান ধীরে ঘরে ঢুকল। তার দৃষ্টি আমার আর তার বাবার মধ্যে ঘুরছে। ঘরে তখন পিনপতন নীরবতা। আমি বুঝলাম আজ এই বাড়িতে একটা বড় ঝড় আসছে, যা আমাদের তিনজনের জীবনকে বদলে দিতে পারে।
রুহান আমার সামনে দাঁড়িয়ে ঠান্ডা গলায় বলল, মায়া, তুমি বাবার সাথে এভাবে কথা বলছো কেন? কি হয়েছে? আমার রাগ, ভয়, অভিমান চোখের পানি হয়ে বেরিয়ে এলো। কান্না জড়িত গলায় বললাম, আমি যা বলেছি সব সত্যি। আমি আর এই বাড়িতে থাকতে চাই না। হয় আমি থাকবো, নয় তোমার বাবা। রুহান তার বাবার দিকে তাকালো। শ্বশুরাব্বা মাথা নিচু করে বসেছিলেন, তার চোখ দিয়ে পানি পড়ছিল। সেই দৃশ্যে আমার মনে কোনো মায়া জাগল না। আমি শুধু রুহানের উত্তরের অপেক্ষায় ছিলাম। দেখতে চাইলাম সে তার স্ত্রী আর বাবার মধ্যে কাকে বেছে নেয়। রুহান আমার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। আমি ভেবেছিলাম সে হয়তো চিৎকার করবে, আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলবে, কিন্তু সে শান্ত ছিল। আমাকে বলল, চলো, তোমার সাথে কিছু কথা আছে। সে আমাকে আমাদের বেডরুমে নিয়ে গেল। শ্বশুরাব্বা তখনও তার ঘরে বসেছিলেন। আমি রাগে ফুঁসছিলাম। বললাম, আমার আর কিছু শোনার নেই, আমি যা বলার বলে দিয়েছি। রুহান আমাকে বিছানায় বসিয়ে আমার সামনে হাঁটু গেড়ে বসল। আমাকে শান্ত গলায় বলল, মায়া, আমি জানি তুমি গত কয়েক মাস ধরে অনেক কষ্ট পেয়েছ। আমি সব জানি। আমি অবাক হয়ে বললাম, সব জানো? তাহলে এতদিন কিছু বলনি কেন? আমাকে একা কষ্ট পেতে দিয়েছ কেন? রুহান বলল, কারণ আমি সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম। আমি চেয়েছিলাম তুমি নিজে সবটা বোঝো। আজ সেই সময় এসেছে। কিন্তু তার আগে আমার কথাগুলো মন দিয়ে শোনো। তুমি বাবাকে যা ভাবছ তিনি আসলে তেমন নন। আমি তাচ্ছিল্যের সাথে বললাম, তাই? তাহলে তিনি কেমন? কেন আমার সাথে এমন অদ্ভুত আচরণ করেন? রুহান বলতে শুরু করল, আমার মা যখন মারা যান আমার বয়স ছিল মাত্র 10। মা ক্যান্সারে মারা গিয়েছিলেন। তার শেষ দিনগুলো ছিল খুব কষ্টের। বাবা মায়ের কষ্ট, মায়ের মৃত্যু নিজের চোখে দেখেছেন। এই ঘটনা তার মনে গভীর ক্ষত তৈরি করেছে। মা মারা যাওয়ার পর বাবা মানসিকভাবে ভেঙে পড়েন। রুহানের গলা ভারী হয়ে এলো। সে বলে চলল, বাবা সারাদিন মায়ের ছবি বুকে নিয়ে বসে থাকতেন। ঠিকমতো খেতেন না, ঘুমোতেন না, কারোর সাথে কথা বলতেন না। আমরা তাকে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে গিয়েছিলাম। ডাক্তার বলেছিলেন, মাকে হারানোর শোক থেকে বাবার এক ধরনের মানসিক সমস্যা হয়েছে, যাকে বলে কমপ্লিকেটেড গ্রিফ। এই সমস্যায় আক্রান্ত মানুষ প্রিয়জনকে হারানোর বাস্তবতা মেনে নিতে পারে না। তারা সবসময় একটা শূন্যতার মধ্যে থাকে। আমি স্তব্ধ হয়ে রুহানের কথা শুনছিলাম। রুহান বলল, ডাক্তার বলেছিলেন বাবার অবচেতন মন সবসময় একজন নারীকে খোঁজে যার মধ্যে তিনি মায়ের ছায়া দেখতে পান। কিন্তু এই চাওয়ার মধ্যে কোনো খারাপ উদ্দেশ্য নেই। এটা তার অসুস্থ মনের প্রতিক্রিয়া। ডাক্তার বলেছিলেন বাবার একাকিত্ব দূর করতে এবং তাকে সঙ্গ দেওয়ার জন্য বাড়িতে পরিবারের একজন সদস্যের উপস্থিতি খুব প্রয়োজন, যিনি তাকে মমতা দিয়ে যত্ন করবেন। তাহলে তিনি ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। রুহানের কথাগুলো আমার মনে ঝড় তুলছিল। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। রুহান আমার চোখের দিকে তাকিয়ে বলল, এই কারণে আমি তোমাকে তাড়াতাড়ি বিয়ে করেছি মায়া। আমি তোমাকে কোনোভাবে ভুল বোঝাতে চাইনি। ভেবেছিলাম বিয়ের পর সবটা খুলে বলবো, কিন্তু ভয় পেয়েছিলাম তুমি বাবাকে ভুল বুঝবে, মেনে নিতে পারবে না। বাবা যখন তোমার দিকে তাকান তিনি তোমাকে দেখেন না, তিনি তোমার মধ্যে মায়ের প্রতিচ্ছবি খোঁজেন। যখন তিনি তোমাকে মায়ের গল্প বলতে চান তিনি আসলে তার শোক প্রকাশ করতে চান। তিনি তোমাকে তার সঙ্গী ভেবে আমার অনুপস্থিতিতে তোমার সাথে কথা বলে তার একাকিত্ব দূর করতে চান। তার উদ্দেশ্য পবিত্র মায়া, তার মনে কোনো খারাপ চিন্তা নেই। রুহানের কথা শুনে আমার পায়ের তলায় মাটি সরে গেল। আমি কি ভুল করেছি? একজন শোকাহত, মানসিকভাবে ভারাক্রান্ত মানুষকে ভুল বুঝে তাকে কষ্ট দিয়েছি। তার একাকিত্বের কষ্টকে, তার ভেতরের হাহাকারকে আমি ভুল বুঝেছিলাম। আমি কান্নায় ভেঙে পড়লাম। রুহান আমাকে জড়িয়ে ধরে বলল, তোমার কোনো দোষ নেই মায়া, পরিস্থিতি এমন ছিল। সত্য না জানলে যে কেউই বাবাকে ভুল বুঝত। দোষটা আমারই উচিত ছিল আগে সব খুলে বলা। আমি রুহানকে সরিয়ে দৌড়ে শ্বশুর আব্বার ঘরে গেলাম। তিনি তখনও মাথা নিচু করে কাঁদছিলেন। আমি তার পায়ের কাছে বসে তার পা জড়িয়ে বললাম, বাবা, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে ভুল বুঝেছি। আমি আপনার মনের কষ্ট বুঝতে পারিনি। দয়া করে আমাকে মাফ করুন। শ্বশুর আব্বা আমায় ভাঙা গলায় বললেন, ওঠো মা, তুমি কোনো ভুল করনি। ভুল হয়তো আমার,
আমি আমার শোক, আমার একাকিত্ব সামলাতে পারিনি। আমি তার মুখের দিকে তাকালাম। আজ তার চোখে কোনো রহস্য বা অস্বাভাবিকতা দেখলাম না। দেখলাম শুধু এক গভীর শূন্যতা আর একজন বাবার হাহাকার। সেদিন আমি শ্বশুর আব্বার আসল রহস্য জানলাম। তার রহস্য কোনো খারাপ উদ্দেশ্য বা ষড়যন্ত্র ছিল না। তার রহস্য ছিল এক বুক ভরা কষ্ট, একাকিত্ব আর তার প্রয়াত স্ত্রীর জন্য তীব্র ভালোবাসা। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে আমরা যা দেখি তা সবসময় সত্যি না হতে পারে। অনেক সময় পর্দার আড়ালে অন্য গল্প থাকে। বয়স্ক মানুষের আচরণ শোক, একাকিত্ব বা মানসিক সমস্যার কারণে অদ্ভুত মনে হতে পারে, কিন্তু তাই বলে তাদের উদ্দেশ্য খারাপ নয়। আমাদের উচিত তাদের পরিস্থিতি বোঝার চেষ্টা করা, ধৈর্য ধরে তাদের সাথে আচরণ করা। আজ যদি আমরা আমাদের বাবা মায়ের প্রতি সহানুভূতিশীল না হই, তাহলে ভবিষ্যতে আমাদের সন্তানরাও আমাদের কাছ থেকে সেটাই শিখবে। মনে রাখতে হবে, প্রত্যেক মানুষকেই একদিন বার্ধক্যের মুখোমুখি হতে হবে। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা।